আচ্ছা, তাহলে আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে শব্দের উপরে নেওয়ার কথা। ইনশাআল্লাহ আজকে আমরা ক্লাসটা মোটামুটি ভালো মতন করার চেষ্টা করব, কারণ হচ্ছে শব্দ থেকে প্রশ্ন আসে, তাই না? জি ভাই। আচ্ছা, শব্দ বলতে কি বুঝেন? খাদিজা একটু বলেন তো দেখি। এক বা একাধিক অর্থ বলে ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। আচ্ছা, আপনার মতন করে বলেন এটা ছাড়া। বলেন বলেন। এখন বলতে পারেন তো ভাই, এটাই তো শব্দ, তো গঠন এটাই তো বলা হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে শব্দ বলতে আমরা কি বুঝলাম? এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হবে। ধ্বনির সমষ্টিকে আমরা শব্দ বলতে পারবো। তো শব্দের কয়েকটা বৈশিষ্ট্য একটু নিচে দেখো, তাহলে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভাই আসে। দেখা যায় না? কি বলো? দেখা যায় না? না ভাই, জি দেখতে ভাই। পাইছি না। এ ভাই এখন যাচ্ছে। এখন যাচ্ছে? এটা আপনার নেটের জি ভাই। সমস্যাই আর কি। আপনার নেটের সমস্যা। আচ্ছা, দেখো এখানে। তাহলে শব্দ বলতে আমরা এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলতে আমরা শব্দ কি বোঝাই? কিন্তু এই শব্দের কয়েকটা বৈশিষ্ট্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ গুলো আসে। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক কি, বর্ণ, এটা মনে রাখতে হবে। ভাষার ক্ষুদ্রতম একক কি, ধ্বনি, এগুলো মনে রাখতে হবে। দেখো এখানে আছে বাক্যের মূল উপাদান কি, আছে না? শব্দ। বাক্যের মূল উপকরণ কি, শব্দ, এটা মনে রাখতে হবে। বাক্যের ক্ষুদ্রতম একক কি, এটা মনে রাখতে হবে, শব্দ। বুঝছো? তাহলে এখন তো বলো, এখন বলো তো শব্দের উপকরণ কি? শব্দের উপকরণ শব্দের উপকরণ কি? বর্ণ। শব্দের উপকরণ বর্ণ না বাক্য? ধ্বনি হবে। শব্দের উপকরণ হচ্ছে বাক্য, বাক্য। শব্দের উপকরণ বর্ণ। শব্দের উপকরণ বাক্য, শব্দের উপাদান হচ্ছে বর্ণ। বুঝছো? ও উপকরণ বাক্য আর উপাদান হচ্ছে বর্ণ। আচ্ছা, আমরা এখানে কয়েকটা চলে আসি। দেখো, শব্দের প্রকারভেদের মধ্যে আমরা দেখবো একটা মৌলিক শব্দ আর সাদৃশ্য শব্দ। মৌলিক শব্দ আপনারা জানেন কি, যেটা বিশ্লেষণ করা যায় না। এখানে যে উদাহরণগুলো রয়েছে এগুলো দেখলে আপনাদের হয়ে যাবে। অর্থাৎ মৌলিক শব্দের মধ্যে যেগুলো পড়ে আর কি। হ্যাঁ, বুঝতেছেন? তাহলে এখানে কি আছে? জি ভাই। তিন, তিন, লাল, গোলাপ। এই যে লাল, এই গোলাপ, এইগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে এসে গেছে। এবং মনে করেন যে যে ব্যাকরণ পার্টটা যেটা রয়েছে, সেই ব্যাকরণ পার্টটার মধ্যে যেটা হয় যে যে উদাহরণগুলো মানে আগে এসে পড়ছে, ওইগুলো উদাহরণ কিন্তু বারবার ঘুরে ফিরে ওইগুলো উপাদানে আসে, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে দেখো মৌলিক শব্দ তুমি দেখে বুঝবা যেটা বাক করা যাবে না। দেখো, তিনকে আমরা বাক করতে পারি না, লালকে আমরা বাক করতে পারি না, গোলাপকে আমরা বাক করতে পারি না, নাক, মা, এগুলো কি আমরা বাক করতে পারি? না। আচ্ছা, না। যখন আমরা বাক করতে পারবো না তখন সেগুলো আমরা কি বলবো? মৌলিক শব্দ। এবং আরো হতে পারে, তোমরা নিজে অনেকগুলো গঠন করতে পারো। বই হতে পারে, চোখ হতে পারে, তাই না? কলম জি। হতে পারে। এবং কলমটাও লেখা দরকার ছিল, কলমটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো কলমটাও মৌলিক শব্দ, মনে রাখতে হবে। তাহলে সাধিত শব্দটা কি? সাধিত শব্দটা কি? যে শব্দকে হচ্ছে ভাঙা যায় আচ্ছা, তাহলে ভাঙা যায় সাধিত এবং শব্দটা হইতেছে কি? যে শব্দ বিশ্লেষণ করলে যে অর্থ শব্দগুলোকে ভাঙা সংগতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তখন সেটাকে আমরা কি তাকে সাধিত শব্দ সাধারণ বলি। শব্দ। যেমন হাতলকে আমরা ভাঙি, দেখো একটা শব্দ কিন্তু পেয়ে গেছি, হাত হাত পেয়ে গেছি। প্লাস পেয়ে গেছি না? হাত পেয়ে গেছি হ্যাঁ না? চলন্ত, চলন্তর মানে চল পেয়ে গেছি না? এরকম হ্যাঁ যখন জি হবে তখন সেটাকে আমরা বলি সাধিত শব্দ। এবং আশা করি এখানের যে উদাহরণগুলো রয়েছে, এগুলো যে উদাহরণগুলো রয়েছে, ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন এসে পড়ে। অর্থাৎ সাধিত শব্দ থেকে এগুলো থেকে প্রশ্ন এসে পড়ে। বুঝছো? জি ভাই। জি। বুঝতে পারলাম? আচ্ছা, যদি আমি এখানে বলতাম যে হাতা, তাহলে এটা কি সাধিত শব্দ না মৌলিক শব্দ? সাধিত শব্দ। হ্যাঁ, সাধিত শব্দই তো হাত প্লাস তাহলে হাতা, তাহলে হাত প্লাস সরেয়া নাকি? আ, জি তাহলে আমরা জি। তখন এটা কি আমরা সাধিত শব্দ হিসেবে ব্যবহৃত করতে পারি। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দটাকে আপনারা কি পারবেন? আমরা কি পাবো? জি ভাই। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ কিন্তু আমরা বুঝে ফেললাম। অর্থাৎ মৌলিক শব্দ যেটাকে বিশ্লেষণ করা যাবে না, আর সাধিত শব্দ সেটা বিশ্লেষণ করা যাবে এবং একটি অর্থ পূর্ণ শব্দ পাওয়া যাবে। এখানে আবার উদাহরণগুলো আপনারা দেখে নেন, যেগুলো প্রশ্ন আসবে। যেমন লাল, গোলাপ, কলম, এগুলো দেখে নিন। যেমন পরের পৃষ্ঠার মধ্যে আমরা কি দেখিয়েছিলাম? পরের পৃষ্ঠার মধ্যে আমরা দিয়েছিলাম, দেখেন কি আছে? ডুবুরি, প্রশাসন, হাতল, চলন্ত, মানব,
দাতা, এগুলো যে মন থাকে, হ্যাঁ। জি আচ্ছা, আমরা পরে চলে আসি। যদি এটার মধ্যে আপনাদের অনেক জনের সমস্যা হয়, আজকে মনে করি এটার মধ্যে আজকে সমস্যা হবে না। অর্থাৎ অর্থগতভাবে শব্দ যে ৩ প্রকার, এগুলো দিয়ে আপনারা পারেন। কারণ এখানের মধ্যে অনেকজনেই সমস্যা বাজায় ফেলে এবং আমিও বাজাইতাম আরকি। তো এগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ? তাহলে আমাদের হ্যাঁ এখানে ভাই। দেখতে হবে অর্থগতভাবে আমরা ৩ প্রকার দেখতে পারতেছি, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যুগরূঢ় শব্দ, না? তাহলে যৌগিক শব্দটা কি? তাহলে যৌগিক শব্দটা আমি যদি এক কথায় বলি, ব্যুৎপত্তি মানে মনে রাখতে হবে অভ্যন্তরীণ এবং ব্যবহারিক অর্থ। অর্থাৎ অভ্যন্তরীণভাবে আমরা যেটাকে বলি সেটাই, আর বাহ্যিকভাবে সেটাই। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ এক থাকবে। যেমন আমরা এখানে একই ঠিক। একই থাকবে। আচ্ছা। আচ্ছা, যদিও আমরা এখানে একটা ছন্দ দিয়েছি, ছন্দ বোঝার আগে আমরা একটু দেখবো যে আমরা যদি এটা নেই। দেখো, মনে হয় আমরা নিলাম গায়ক। কি নিলাম? শুধুমাত্র গায়ক। কি নিলাম? গায়ক। আচ্ছা, যে গান করে তাকে গায়ক বলা হয় না? জি ভাই। আচ্ছা, তাহলে যে গান করে এর ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু গায়ককে বোঝাচ্ছে এবং ব্যবহারিক অর্থ কিন্তু গায়ককেই বোঝাচ্ছে, তাই না? বোঝাচ্ছে হ্যাঁ কি? ভাই। বোঝাচ্ছে। আচ্ছা, পরে আমরা পার্থক্য দেখবো যখন যৌগিক শব্দ বা রূঢ়ি শব্দের মধ্যে আমরা যখন পার্থক্য দেখবো তখন আমরা দেখতে পারবো। দেখো এখানে আমরা কি বললাম, যৌগিক শব্দের মধ্যে আমরা বললাম যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্থ একটাই থাকবে। তাহলে গায়কের মধ্যে আমরা দেখতে পারতেছি কি, অভ্যন্তরীণ অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ, মানে উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ বা ব্যবহারগত অর্থ কিন্তু আমরা একটাই পেলাম। যেমন বাবুয়ানা, যেমন আমাদের মনে করো যে রয়েছে কি বলে, মেহরাব, ভিতরেও মানে বাবুয়ানা পাঠ করে, উপরেও আমরা দেখতে পারি বাবুয়ানা পাঠ করে। তো দুই মানে ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ আমরা কি এক দেখতেছি না? জি ভাই। তখন সেটাকে আমরা কি বলবো? যৌগিক শব্দ, যৌগিক তাই না? যৌগিক শব্দ। আচ্ছা, হ্যাঁ। এটাই হচ্ছে এখানে মিন। আচ্ছা, আশা করি তুমি বুঝছো, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা যে দেখো মনে রাখার কৌশল, এখানে আমি এখানে অনেকগুলোই আছে কিন্তু এগুলো বিগত সালের প্রশ্ন আসার কারণে জাস্ট এখানে দেওয়া রয়েছে। চিকামারা, গায়ক, কর্তব্য। কর্তব্য মানে কি? এটা দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত এক নাকি? কর্তব্য মানে কি? না ভাই, এক না? যা করা উচিত। এক না? একই তো। কর্তব্য ব্যুৎপত্তি অর্থে কি বোঝায়? যা করা উচিত। ব্যবহারগত অর্থ এটাই কে বোঝায়? দায়িত্ব কে বোঝায়? তো এটা তো যৌগিক শব্দই হবে, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে যখন দেখবেন যে যদি বলো কর্তব্য কোন শব্দ, তখন আপনারা যে পারেন যে এটা যৌগিক শব্দ এবং এই ছন্দটা মুখস্থ করে ফেলবেন, দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আজকে আমাকে একজন প্রশ্ন করছে, মানে ইউটিউবে দেখলাম কমেন্টে, যে ভাই আপনার নাম তো বিল্লাল সরকার, আপনি কি মুসলিম? পরে আমি বললাম যে আমি এতবার ইনশাআল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি তুমি বুঝতে পারো না? বুঝছো? এরকম অনেক অদ্ভুত অদ্ভুত মানে কোশ্চেন পাই আর কি। ইউটিউবে পাই, মেসেঞ্জারে পাই, পেজে পাই, আর হোয়াটসঅ্যাপে তো আছেই। আর আমাকে দেখে কি হিন্দু হিন্দু মনে হয় কখনো? না ভাই, আপনার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। তাহলে কোন অ্যাঙ্গেলে বললো আমি জানি না আর কি। যদিও সে না, আরো অনেক জনে বলছে, ২-৩ জনে বলে ফেলছে। তো এটা করার কিছু মাথার নাই। সমস্যা ভাই। মাথা সমস্যা না? হয়তো বা বুঝতে ভাইয়া পারে ওই নাই। টাইটেলটা দেখে বুঝছেন? সরকার। হুম, ঠিক আছে। আমাকে দেখে তো হিন্দু মনে হওয়ার কোনো কথা না আমার জানা মতে। যাই হোক, বলছি যেহেতু বলুক। আচ্ছা, দেখো তাহলে এগুলো দেখলে যে আপনারা পারেন, বুঝছেন? জি। জি ভাই। হ্যাঁ আপনারা ভাই। এখানে দিতেছেন আর এখানে মেসেজ আসতেছি। আচ্ছা, যৌগিক শব্দ দেখলাম, কোথায় চলে গেল? এটা দেখিয়েন, মনে রাখার কোশ্চেন। আমি পিডিএফটা দিয়ে দিব একটু পরে, সমস্যা নাই। দেখেন এখানে আরো অনেকগুলো, এই যে দেখেন এখানে দিয়েছেন বাবুয়ানা, লিখে দিয়েছে বাবুর বাপ, মধুর, মধুর মতো মিষ্টি যে গুণ, অর্থাৎ এটা ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একটাই। অর্থাৎ এই যে ৫-৬টা বা ১০টার মতো উদাহরণ, ১ ২ ৩ ৪ ৫, আর ওইখানে দেখলেন এগুলোই আসবে। ঘুরে ফিরে এই ৪-৫টা উদাহরণ যদি মনে রাখতে পারেন, মনে রাখতে ছন্দদায় মনে রাখতে পারেন, দেখিয়ে মনে রাখতেন। আর সবথেকে আমি মনে করি যে একটু প্র্যাকটিসটা করলে এগুলো থেকে প্রশ্ন আপনারা সহজে পেয়ে যাবেন, হ্যাঁ? বুঝছেন? জি। জি ভাই। আচ্ছা, হ্যাঁ। এখন তাহলে আমাদের ভাবতে হবে রূঢ়ি শব্দ কি? রূঢ় বা রূঢ়ি রুড়ি শব্দ, শব্দ। না? আচ্ছা, তাহলে এটার কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হবে না। ভিন্ন অর্থাৎ ভিন্ন হবে। অভ্যন্তরীণ ভাবে একটা বোঝাবে কিন্তু বাহ্যিক ভাবে আরেকটা বোঝাবে, তাই না মেহেরা?
হ্যাঁ, জি ভাই। আচ্ছা, মেয়েরা বুঝে যেরকম তার গার্লফ্রেন্ডকে ভিতরে একটা কথা বলে আর উপরে অন্য কথা বলে, এরকম হয় না? মেহরাব ঠিক বলছি না? ঠিক আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু মেহরাব বলতেছে না তাহলে আমরা ধরে নেই যে মেহরাবকে আমি ঠিকই বলছি আর কি। দেখো তাহলে রুড়ি জি শব্দ ভাই। আমরা রুড়ি শব্দ কি বুঝলাম, যে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ সেটা এক হবে না। আচ্ছা, এখানে উদাহরণগুলো আমরা দেখি, যেমন এখানে হস্তি আছে, গবেষণা আছে, প্রবীণ আছে, পাঞ্জাবি আছে, তোল আছে, ছন্দ আছে। আপনারা একটু সাউন্ডটা কমানোর চেষ্টা করেন। ছন্দ আছে, বাঁশি আছে, এগুলো কিন্তু আমরা জানি রুড়ি শব্দ। কিন্তু আমরা একটু নিচে চলে আসি, যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, আমরা একটু বলতেছি, সমস্যা নাই। দেখো এখানে, আচ্ছা এখানে দেখো হস্তি কি দিছে, হস্তি কি দিয়েছে? আমরা হস্তি হস্তি বলতে কি জানি? হস্তি বলতে আমরা কি জানি? হাতিকে বোঝায় না? হাত থেকে বোঝায়। মানে বাহ্যিক ভাবে ব্যবহারিক অর্থে আমরা কি বোঝাই? হাতিকে বোঝাই। কিন্তু হ্যাঁ, এটা ব্যুৎপত্তিগত অর্থটা কি বোঝায় বলতো? হস্তকে হস্ত আছে, বোঝায়, হস্তকে বোঝায়। হস্ত আছে। তাহলে তো এই ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি এক হইল? না, ভিন্ন। যখন ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হইল না, তখন সেটাকে আমরা বলি কি? রুড়ি শব্দ। রূঢ়ি শব্দ। যেমন এখানে আরো দিছে, আমরা কি শব্দ কেন হচ্ছে আপনাদের এখান থেকে এত? আচ্ছা, পরে আমরা কি এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, যেমন বাঁশি দিয়েছি। তাহলে বাঁশি দ্বারা আমরা যদি উদাহরণটা দেখি, আমরা জানি কি বাঁশি বলতে কি কে বোঝাই? বাহ্যিকভাবে আমরা একটা বাদ্যযন্ত্রকে বোঝাই। কি বোঝাই? বাদ্যযন্ত্রকে বোঝাই, তাই না? জি ভাই। জি ভাই। বাদ্যযন্ত্রকে জি ভাই। বোঝাই। কিন্তু ব্যুৎপত্তি বা উৎপত্তিগত অর্থে এটা আমরা কি বুঝি? বাঁশ দিয়ে তৈরি কোনো বস্তুকে বুঝি না, বাঁশ দিয়ে। জি ভাই। তো যখন হ্যাঁ, ব্যুৎপত্তিক অর্থ এক হইল না, ব্যবহারিক অর্থে আমরা এটাকে বাদ্যযন্ত্রে চিনি, কিন্তু ব্যুৎপত্তিক অর্থ একটা বাঁশকে বোঝাচ্ছে, তখন কি দুইটা কি এক হচ্ছে? না, যখন না। এক হচ্ছে না, তখন আমরা সেটাকে কি বলবো? রুড়ি শব্দ। আচ্ছা, রুড়ি শব্দ। সেটাকে আমরা কি বলতে পারি? রূঢ়ি শব্দ। আচ্ছা, আমরা আগের কয়েকটা উদাহরণ এখানে দেখেছিলাম, এখানে দেখেন, এটা একেবারে মুখস্থ করে ফেলবেন। এখান থেকে প্রশ্ন আসবে। আমি আমি ব্যাকরণটাকে আমি এখন বেশি ফিল করতে পারি, কারণ হচ্ছে ব্যাকরণে ঘুরে ফিরে একই প্রশ্ন আসে, জাস্ট একটু যদি মনে রাখতে পারেন। তাহলে কি, হস্তি গবেষণাকারী প্রবীণ লোকটির পাঞ্জাবি পরে তোল সন্দেহ খায়, সন্দেশ খায় আর বাঁশি বাজায়। সন্দেশ, আচ্ছা বলেন তো, সন্দেশ বলতে কি বোঝায়? কবর। হ্যাঁ, সন্দেশ বলতে কি না ভাই, বোঝায়? সন্দেশ বলতে সংবাদ বোঝায়। আচ্ছা, আর সংবাদ, বোঝায় খবর। মিষ্টান্ন। বাহ্যিক অর্থে আচ্ছা, সন্দেহ এখানে কি? বলতে এখানে কি? মানে আচ্ছা, মিষ্টান্ন বোঝায়, আর এটা মিষ্টি জাতীয় মিষ্টান্ন। আচ্ছা, এখানে সন্দেশ বলতে বোঝায়, ও যে মনে হয় খাদিজা বলতেছিল, সন্দেশ হচ্ছে যে এটা বাহ্যিক অর্থে আমরা জানি সন্দেশ যেটা খাই, ছোটবেলা খাইছেন না আপনারা, মিষ্টি জাতীয়। হ্যাঁ, আচ্ছা, আমরাও খাইতাম আর মিষ্টি। কি, এক টাকা করে আর কি। এটা বাহ্যিক ভাবে, কিন্তু এটা সন্দেশ বলতে এখানে কিন্তু কি বোঝায়? এটাকে সংবাদকে বোঝায়। কি বোঝায়? বাদ বোঝায়। হ্যাঁ, ব্যবহারিক অর্থে। কোন দেশের সংবাদকে বোঝায়। যখন সংবাদ উৎপত্তিগত অর্থে সংবাদকে বোঝাচ্ছে, কিন্তু বাহ্যিক অর্থে আমরা কি মিষ্টি জাতীয় কোনো ইয়াকে বোঝানো হয়েছে, মিষ্টান্ন জাতীয় কিছুকে বোঝানো হয়েছে, বা মিষ্টান্ন বিশেষকে বোঝানো হয়েছে, তখন সেটাকে হ্যাঁ, আমরা কি রূঢ়ি শব্দ বলতে পারি না? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, সেটাকে আমরা বলতে জি ভাই। পারতেছি, ওকে, তাহলে বলতে পারলেই হইলো। ওকে, যখন এই কারণে শপি, যেমন পাঞ্জাবি, পাঞ্জাবি আছে, তাহলে পাঞ্জাবি বলতে আমরা কি জানি? এক ধরনের কি পোশাককে বুঝি, তাই না? পোশাককে বোঝায়। আচ্ছা, ছেলেরা যে পাঞ্জাবি পরে সেটাকে আমরা পোশাককে বুঝি, কিন্তু এটা অভ্যন্তরীণ অর্থ অন্যটা, ব্যুৎপত্তিগত অর্থ একটা দেশকে বোঝায়, তাই না? পাঞ্জাবের। জি ভাই, পাঞ্জাব আচ্ছা, পাঞ্জাবের কাকে ভারতের একটা বোঝায়? অপরাজ্য। পাঞ্জাবের একটা অধিবাসীকে বোঝায়। তাহলে ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ কি এক হইল? এক হইল না। না। যখন এক হইল না, তখন সেটাকে আমরা বলি রূঢ়ি শব্দ। আশা করি কি আরো উদাহরণ দিব? আরো উদাহরণ কি দিতে হবে? দেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা রূঢ়ি শব্দের পরে আমরা কোন শব্দ দেখব? যোগরূঢ় শব্দ। আচ্ছা, এটাও কিন্তু সেম, জাস্ট একটু পার্থক্য আছে। আমরা এগুলোকে কি করব? এগুলোকে আমরা করব কি? কি করব বলেন তো? সমাজবদ্ধ যে সমাজ। পদগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যাসবাক্য করব, এবং এটার অর্থ দেখেন ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ পৃথক থাকবে, মোটামুটি মিলবেই না, এরকম অর্থে বোঝাবে। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমরা প্রথমে আমরা মনে হয় একটা দিয়েছি, কি বলা হয়, মনে রাখার কৌশল বা ছন্দটা দিয়েছি আর কি।
তো আগে ছন্দটা দেখে রাখেন এবং এগুলো থেকেই প্রশ্ন আসবে, অর্থাৎ এইখানে যেগুলো আছে এইগুলোর থেকে বাইরে থেকে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা এটা কে? আচ্ছা খাদিজা মনে হয় মিউট করা নাকি একজন? না ভাইয়া। তাহলে এটা হচ্ছে 166। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, মিউট করা থাকুক আর থাকুক। শুনতেছেন আপনারা? আমার কি কথা স্পষ্ট হচ্ছে? মানে আপনারা শুনতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, শুনতে পারলেই হইলো। আচ্ছা এখানে আমরা কিভাবে মনে রাখবো বললাম? সমাজ নিষ্পন্ন আমরা বুঝবো নাকি? সমাজবদ্ধ যে পদগুলো হ্যাঁ। রয়েছে সেগুলোকে আমরা দেখবো এবং ব্যুৎপত্তিক অর্থ এবং অর্থ এবং বাহ্যিক অর্থ মিলবে না। যেমন কি আমরা আগে ছন্দ যেটা রয়েছে এটা আগে দেবো, কারণ এগুলোর বাইরে প্রশ্ন আসে না। অর্থাৎ অনেকগুলো থাকবে কিন্তু বিগত সালের প্রশ্ন যেগুলো আসছে ওইগুলো আমরা বেশি দেখার চেষ্টা করবো। যেমন জলদি, যদি বলে জলদি কোন শব্দ, তাহলে আপনারা দেখে বুঝতে পারেন জলদ কোন শব্দ, পঙ্কজ কোন শব্দ, বুঝছেন? রাজপুত কোন শব্দ? বলেন তো রাজপুত এটার ব্যাজ বাক্য করেন তো। রাজার পুত্র। রাজার আচ্ছা পুত্র। রাজার পুত্র, এটা কি আসলে কি রাজার পুত্রকে বোঝায়? বলেন না, তাহলে কি কে বোঝায়? রাজপুত বলতে কোন একটা একটা জাতিকে জাতি বোঝায়। বিশেষকে বোঝায় নাকি? হ্যাঁ জাতিকে বোঝায়। রাজপুত বলতে কি বোঝায়? জাতি। জাতিকে বোঝায়। তাহলে দেখেন, আচ্ছা আমরা প্রথম থেকেই চলে আসি, যেমন কি জলদি, জলদি তাহলে এটা আমরা ব্যাজ বাক্য জানি কি? জল ধারণ করে যে নাকি? জল ধারণ জি করে ভাই। যে। আচ্ছা দেখেন এটা ব্যাজ বাক্য আমরা করলে জল ধারণ করে যে, কিন্তু দেখেন যে এটা যেটা হচ্ছে যে এটা জল ধারণ অনেক কিছুই করে না। উৎপত্তিগত অর্থ যদি দেখেন যে জল কি কি ধারণ করতে পারে, গ্লাস ধারণ করতে পারে, নদী ধারণ করতে পারে, মনে করেন কি ধারণ করতে পারে, পুকুর সমুদ্রের ধারণ করতে মধ্যে। পারে, বোতল করতে পারে, সবকিছুই করতে পারে, কলস করতে পারে। তো কিন্তু এটা যোগ্যরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা এটা জলদি বলতে কি বোঝাই? আমরা সমার্থক শব্দের মধ্যে পড়ি নাই, এটা একটা সমুদ্রকে বোঝায়। জি। পড়ছেন? হ্যাঁ ভাইয়া। পড়ছেন? পড়ছেন না? জি ভাইয়া। আচ্ছা দেখেন তাহলে কিন্তু আমরা দেখলাম যে জলদি বলতে যেটা জল ধারণ করবে, আমরা যখন ব্যাজ বাক্য করলাম তাহলে জল ধারণ করতেছে অনেক কিছুকে বোঝাচ্ছে। অনেক সমার্থক শব্দ আমরা দেখতে পারি, গ্লাস, কিন্তু জলদি সমার্থক শব্দ কি গ্লাস? না, না। তাহলে হইতেছে কি ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ এক হবে না, প্লাস হচ্ছে যে কি সমাজবদ্ধ পদটা হবে। যেমন পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা কি বুঝি বলেন তো? পঙ্গে জন্মেছে। আচ্ছা পঙ্কে জন্মে, তাহলে আমরা এটা পঙ্কে কি কি জন্মে মানে মানে উৎপত্তি হতে পারে বা জন্মাইতে পারে, বলেন যে কি কি হতে পারে? বলেন কি কি হতে পারে? সৈকত, হ্যাঁ, বন, পুকুর আর অনেক কিছু আছে। তিল। আচ্ছা অনেক কিছু জন্মায় কিন্তু ডুবা, যুগ, খাল, হ্যাঁ বিল। অনেক কিছু বোঝায়, কিন্তু যুগরূঢ় শব্দের ক্ষেত্রে কি আমরা এটাকে বোঝাই? পঙ্কজকে না। বলতে কি বোঝায়? পদ্ম ফুলকে বোঝায়। কি বোঝায়? পদ্ম পদ্ম ফুলকে ফুল। বোঝায়। অর্থাৎ যখন একটা দ্বারা অনেক কিছুকে বোঝাবে ব্যাস বাক্যের মধ্যে, কিন্তু আমরা যুগরূঢ় শব্দের মধ্যে কিন্তু আমরা সেটাকে বোঝাতে পারি না, তখন সেটাকে আমরা বলবো কি? কি শব্দ? কোন শব্দ বলবেন? যোগরূঢ় শব্দ। আচ্ছা সবচেয়ে বেশি ভালো হয় বিগত সালের যে প্রশ্নগুলো আছে এবং এইখানে যে প্রশ্নগুলো আছে, এই 4টা 5টা যে প্রশ্নগুলো আছে এগুলো দেখিয়েন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছেন? জি জি ভাইয়া। ভাই। ওকে, আমরা একটু নিচে চলে আসি। এগুলো শব্দগুলো অবশ্যই আমি অনেক জায়গায় দেখছি, মানে গুগলে অনেক জায়গায় একটু করছে, মানে আরেকটা নতুন স্লাইড করতেছি তো, মানে ওই স্লাইডটা হবে কম, জায়গা কম থাকবে, লেখার জায়গা থাকবে বেশি আর কি। এখানে অনেক কিছু লেখা থাকবে না, ওইখানে লেখে বোঝানো হবে আর কি। এই জন্য ওইটা আমি অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু দিন শেষে দেখলাম যে অভিযাত্রী বই বেস্ট। বুঝছেন? আমি জি। বইকে আমি প্রমোট করতেছি না, কিন্তু হ্যাঁ। আমি জয়কলেও পড়ছি, মানে এখানে আমি 3টা বই আমার কাছে এখন রানিং আছে, কিন্তু আমি যেটা দেখলাম যে অভিযাত্রী বইয়ের উপরে কে খাওয়া নাই, এটা হচ্ছে মিন। বুঝছেন? অনেক বই আপনি বলতে পারেন কিন্তু আসলে দিন শেষে কবিতার পাশাপাশি এটিএম কি পড়তে হবে? কি? কবিতাতে আরেকটা মানে বই আছে এটিএম, ওই যে হ্যাঁ অবশ্যই এটিএম তো পড়তে হবে। হ্যাঁ মানে এটিএম এ ওটা পড়তে ওখানে তো পারো। ব্যাকরণ মুখস্থ পাঠগুলো আছে, ওটা তো অবশ্যই পড়তে হবে। এটিএম সাথে পড়তে হবে, মুখস্থ পাঠের জন্য এটিএমটা পড়তে হবে। অভিযাত্রী বইয়ের মধ্যে তো নাই, যেটা ব্যাকরণ পাঠ না। এবং সাহিত্য পাঠ ওটার মধ্যে নাই। হ্যাঁ তাহলে আলাদা করে ওটা পড়তে হবে আর কি। বা এটা আরেকটাও করতে পারেন, আমি যেটা করছিলাম আমার কাছে ছিল
আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে অভিযাত্রী ছিল, এটিএম ছিল, সাথে হচ্ছে আমি পড়ছিলাম, আমি আপনাদের কিনতে বলতেছি না আর কি। ওই যে বাংলা MP3-র একটা বই আছে, বাংলা সাহিত্য নাকি একটা জানি একটা বই, ওইখান থেকে আমি মানে বিগত সালের প্রশ্ন পড়ে ফেলতাম, তাহলে হয়ে যেত। এটিএম থাকলে ভালো। এছাড়া যদি অন্য বইয়ের মুখস্থ পাঠ থাকে, অন্য আপনার বই, তাহলে ওইটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? জি। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। উৎসগতভাবে আমরা শব্দকে 5 ভাগে ভাগ করতে পারি, আমরা জানি কিভাবে। জাস্ট তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি। আমরা এখানে জাস্ট আমরা দেখে যে চিনতে পারি এটা তৎসম শব্দ। আচ্ছা, তৎসম শব্দ বলতে আমরা কি জানি বলেন তো? তার যেসব সমান সকলেই বলেন, সকলেই বলেন, থেকে সমস্যা নেই, সকলেই বলেন। সরাসরি বাংলা এসেছে। আচ্ছা, যেটা কি সরাসরি সংস্কৃত থেকে বাংলা এসেছে, তাই না? সেটাকে আমরা কি হ্যাঁ। বলতে পারি? তৎসম শব্দ বলতে পারি। আচ্ছা, তৎসম শব্দ অবশ্যই মনে রাখার কৌশল। অবশ্যই আমি অনেক দেখছি, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগছে। অর্থাৎ আপনাদের বইয়ের এই যে কয়েকটা পার্ট আছে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে আর কি। বুঝছেন? তো বেস্ট রেখে কি আমরা গুটে যাব, বেটারে যাব? যাবেন? আপনারা যাবেন? যাবেন না? তাহলে যেটা আছে সেটাই পড়তে হবে। আচ্ছা, যেখানে তৎসম শব্দের অনেকগুলো এখানে দেওয়া রয়েছে যে কিভাবে চিনবেন তৎসম শব্দ, জাস্ট আপনারা দেখে রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো করলেও আপনাদের আশা করি ওইগুলো হয়ে যাবে। তাহলে কি তৎসম শব্দের মধ্যে আমরা দেখবো যে যদি কি থাকে, মূর্ধন্য থাকে, মদিনাস্য থাকে, বিসর্গ থাকে, পরে হচ্ছে হয়ম, এটা কি হয়ম না? যখন ব্রহ্ম বলি তাহলে হয়ম না? জি ভাইয়া। এটা কি ক যোগ মদিনাস্য মনে করেন? না। এটা হচ্ছে ক যোগ মদিনাস্য 3 নাম্বার, তাই না? হ্যাঁ। আচ্ছা, যখন এগুলো থাকবে তখন আমরা চিন্তাধারায় কি বলবো, এগুলো তৎসম শব্দ। বুঝছেন? এবং আমার আমার যদি বেসিক ক্লিয়ার হয় সেটা হচ্ছে আমি অভিযাত্রী বই পড়ে আমার বেসিক ক্লিয়ার হয়েছে। আগেও বই পড়ছি, কিন্তু অভিযাত্রী বইটাই বেস্ট মনে হয়েছে। আমি প্রথমবার যেটা পড়ছিলাম সেটা হচ্ছে মনে হয় জয়গুলোই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জয়গুলোর মধ্যে ভুল আছে, বলতে হচ্ছে আর কি। বুঝছেন? এবং আপনারা জয়কুলের পেজের মধ্যে গেলে একটা হাসির একটা জিনিস দেখতে পারবেন। দেখবেন যে পোলাপান কোন জানি ধরে আর বলে, পোলাপান বলে আমি জয়কুলই পড়ছি। দেখছেন ভিডিওগুলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সেটা কিন্তু মানুষ ভালো করে এক মিনিট ভাইয়া। হ্যাঁ, বলো। যে আপনার কথাটা একবার শোনা যাচ্ছে, কিন্তু আমাদের কথাগুলো কি দুইবার রিপিট আইতাছে, আবার আবার আমরা যে বলতেছি। না, একবারই। আমার কাছে মনে হইতেছে আপনার কথাটা ছাড়া সবার কথা রিপিট আইতাছে। হতে পারে তোমার কাছে, কিন্তু আমার কাছে তো একবারই আসতেছে তোমার কথা। আচ্ছা, কে কে কিন্তু আপনারটা ভাইয়া আচ্ছা বলেন, আপনারা কোন বই পড়েন? পরে তো আবার আপনারা আমাকে দোষ দিবেন। কোন বই পড়েন আপনারা বলেন? অভিযাত্রী। আচ্ছা, আমি সুতরাং পড়ি অভিযাত্রী আর এটিএম, এই দুইটা। আচ্ছা, অভিযাত্রী ছোট ভাই হচ্ছে এটিএম আর কি। বুঝছেন? জি, হ্যাঁ। আমার কাছে অভিযাত্রী জয়গুলো দুটাই আছে। আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে তো মেহেরাব গুচ্ছের মধ্যে ভাইয়া আমি 35-এ কোনো 35 বই পাবো। পড়ি না। বাহ, তুমি একেবারে সেরা। এই গ্রুপের মধ্যে তুমি সেরা, কোনো বই পড়ো না। বাহ, নোবেল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ভাই। ম্যাম এটাই। 9-10 এর গ্রামার বই আছে না, এই যে, আর ইন্টারমিডিয়েট যে গ্রামার আছে না, এটাই পড়ছিলাম। আমার আর আমি একটা লাগে না। কথা বলি, সেটা হচ্ছে তোমার যদি ওইটা দ্বারা কাভার হয়, তুমি যদি পারো তাহলে পড়িও, কিন্তু আদার্স একটা বই থাকা খুবই খুবই জরুরি আর কি। যদি তোমার দ্বারা হয় তাহলে তুমি শোনাই সোহাগা, হয়ে গেল। আর যদি না হয় তাহলে বই অবশ্যই কিনতে বলবো, বুঝছো? না ম্যাম, এতে আছে, এমনিতে অন্য বই আছে ঠিক, কিন্তু আমি এত ফলো করি না এই যে আচ্ছা, গ্রামারের তুমি জন্য। যদি ধরতে পারো, মানে এখানে যে টেকনিক গুলো দেখো এখানে দেওয়া আছে, এইগুলো যদি তুমি ধরতে পারো তাহলে হয়ে গেল, তাহলে তো আর কোনো সমস্যা নেই। বুঝলা? আচ্ছা, দেখো যে কি বলছে কিন্তু ভাইয়া এইগুলি। এটা বলো। সেম, এইটা আছে না, আমি যে ফোকাসে কোচিং করছিলাম, এর হ্যাঁ, মধ্যে সেম আছে, তাহলে মনে হয় অভিজাত থেকে নেওয়া সবই। অভিযাত্রীর বই থেকে অনেক কপি হয় আর কি। কপি এই তো কবি কপি তো এইটাই আমি শিখতেই কপি তো মেন না। হ্যাঁ, করতেছি বলা তো যাবে কেন? বাংলার জন্য। আমি কি নিজে থেকে আবার বই লিখবো নাকি তোমাদের জন্য? অবশ্যই আমাকে গাটাগাটি করে একটা বানাতে হবে, স্লাইড বানাতে হবে, তাই না? এখন আমি বললে কি আমার দোষ হয়ে যাবে? এখন আমার কি হচ্ছে এখন আমার কি বললে দোষ হয়ে যাবে? ভাই এই বই থেকে পড়াইছে, কে পড়াবো না, পড়ানি বুঝাতে পারছে নাকি, এটাই হচ্ছে মেন, তাই না? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখানে যে স্লাইড গুলো দেখতেছে এইগুলো হচ্ছে কয়েকটা গুগলের কয়েকটা থেকে নেওয়া হয়েছে। তো এটা কি আমার বললে কি দোষ হবে? দোষ হবে না।
আচ্ছা দেখো কি বলছি, যখন এইগুলো শব্দ থাকবে তখন আমরা এটা তৎসম শব্দ দেখবো, যেমন কি তৃণ, ঋণ, মানুষ, পাষাণ, দুঃখ, তাহলে কি বিসর্গ আছে, এই জন্য আমরা নিয়েছি। দেখো দীর্ঘিকার, নদী, আমরা দীর্ঘি থাকলে হবে না, কারও থাকবে, নদী দেখতে পারতেছি, তৃণ দেখতে পারতেছি, ঋণ দেখতে পারতেছি, তখন এগুলো আমরা তৎসম শব্দ নিতেছি। যখন পরে দেখতেছি হয়ম, আমরা যুক্ত যখন শব্দ থাকবে তখন আমরা তৎসম শব্দ নেব, যেমন কি নক্ষত্র, চক্ষু, বক্ষ, শিক্ষা, যখন আমরা দেখতে পারতেছি তখন হচ্ছে তৎসম শব্দ হবে। বুঝছেন? জি ভাইয়া। এখানে দেখতে পারতেছেন এগুলোই হয় ম, পরে এটা কি যুক্ত আছে নিচে যক্ষার মধ্যে। আচ্ছা, যক্ষার মধ্যে যেটা আমরা দেখতে পারতেছি, দেখেন 4 নাম্বারের মধ্যে যক্ষার মধ্যে মনে হয় দন্তান্ন না ম যুক্ত আছে, এটা যক্ষা, দন্তান্ন কি কি বললেন? ঠিক না, এটা 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 যক্ষা, জন্তান্নই তো। যক্ষার মধ্যে দন্তান্নই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারতেছি যখন কি থাকবে হ যুগ ম, না ক যুগ মদিনাস্য প্লাস হচ্ছে যখন কি থাকবে দন্তান্ন যুক্ত থাকবে, তখন আমরা কি দিব, এটা আমরা তৎসময় শব্দ দিব, তাই না? জি। আর এটা আরো বেশি মনে রাখবেন, এই যে 6 নাম্বারটা ঠিক মতো দেখতেছি নি, এটার মতনই, কিন্তু এটা একটু বেশি মনে রাখেন, যখন তৎসম আপনাদের উপসর্গ কি মুখস্থ হয়েছে সকলের? জি ভাই, বলতে পারতো। কি উপসর্গ ভাই? উপসর্গ পড়া দিয়েছিলাম না আমি, আজকে একটু আগে ভাবতেছিলাম ওই যে নত্যবিধান সত্যবিধানও পড়া দিয়েছিলাম আর কি। আচ্ছা জি ভাই, দেখেন, আগের পড়াইছি, আগের দেখেন ক্লাসে। হ্যাঁ, তৎসম শব্দের দেখেন কয়েকটা আছে, আমরা তৎসম শব্দ পড়েছিলাম, যে এখানে যেমন প, পরা, অপশম, নি, অব, নি, অব, নির, দূর, যদিও আমি এভাবে পড়ছিলাম না, আমারটা অন্য ধরনের। আমি পড়ছিলাম প, পরা, অপশম, নি, অব, অনুনি, দূর, বিশ্বু, অধি, পরিবর্তী, অভি, অতি, এরকম আর কি পড়ছিলাম, হ্যাঁ মুখস্থ। এটা আমার মুখস্থ আছে ভাই। আমি একেবারে মুখস্থ ছাড়া এটার কোনো ভাবনা, আমি যখন তো উপসর্গ যদি এইভাবে আসতো তাহলে আমি সরাসরি আমি আগে মাথার মধ্যে আমি পড়ে নিতাম, যদি থাকতো এই 20টার মধ্যে তাহলে আমি দিয়ে দিতাম, আর যদি না থাকতো তাহলে আমি অন্য পার্টে চলে যেতাম। বুঝছো? আচ্ছা জি দেখো, ভাই। সে এখানে সেটা আনবো না, দেখো তৎসম উপসর্গ আছে যেগুলো, এগুলো যখন থাকবে প, প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নি, দূর, বি, সু, অদি, তুমি যেভাবে মনে রাখো, এগুলো যখন থাকবে, এগুলো দ্বারা যখন বাক্য গঠন হবে তখন আমাদের বুঝতে হবে এগুলো হচ্ছে তৎসম শব্দ, যেমন প্রভাব, পরাজয়, অপমান, এগুলো। বুঝছো? জি। বুঝলা? তখন এটা হ্যাঁ মনে রাখতে হ্যাঁ। হবে। যদিও এখানে দেখো আরো আছে পরবর্তী, দেখো এগুলো হচ্ছে যে বিসর্গ, যে সন্ধিগুলো আছে সেগুলো দেখতে হবে আর কি। দেখো যদি আমরা বিসর্গ সন্ধির মধ্যে এখন যাবো না, তাইলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখো বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা কি দিয়েছি, ভাস্কর দিয়েছি, অহর্নি দিয়েছি, অহরহ দিয়েছি, এগুলোতে কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু বিসর্গ সন্ধির মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ ভাই। আর যখন এই যে এইগুলো দেখি বিসর্গ মধ্যে দেখাই যাচ্ছে তখন আর দরকার নাই, তখন দেখলেই যে বুঝতে পারেন যে এটা হবে কি তৎসম শব্দ। দেখেন এটা, আর কোথায় চলে গেল, দাঁড়াও, হুম, দেখো এখানে কিন্তু এই যে এটা দেখো দীর্ঘিকারের পরে বিসর্গ আছে, হ্যাঁ। এই নিয়মেই কিন্তু আমরা এটা দিয়েছি আর কি। আর দূর বারবার লড়ে কেন, দেখো পরে কি দিছে, তৎসম প্রত্যয় সমূহ দ্বারা যুক্ত শব্দ, এখনো তৎসম প্রত্যয়ে পড়ানো যাবে না, কারণ প্রত্যয় পড়ালে অনেক দেরি লাগবে। জাস্ট এইগুলো উদাহরণগুলো দেখে রাখেন, কারক, শ্রাবণ, শ্রবণ, সাহিত্যিক, হেমন্তিক, সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। আচ্ছা, পরে আপনারা নিচে দেখেন ভূমণ্ডলীয় সম্পর্কিত যে শব্দগুলো আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো যখন থাকবে তখন আমরা এগুলো কি দিব, তৎসম শব্দ, তৎসম শব্দ। আচ্ছা, আর নিচেরটা একটু মাথায় রেখে দেন, একেবারে মুখস্থের মতন করে ফেলেন, যেন নারিকেল, ভবন, ধর্ম, পাত্র, পত্র, এগুলো যেটা করবেন বিগত সালের প্রশ্নটা পড়লেই হবে। জাস্ট এগুলো একটু দেখে রাখেন, এগুলো দিয়ে আপনার মানে দেখলে যে বুঝতে পারেন, এগুলো যে উদাহরণগুলো রয়েছে বা এগুলো যে কি বলা হয় রুলস গুলো রয়েছে, এগুলো দেখলে যে বুঝতে পারেন। আর এই 4-5টা মুখস্থ করবেন, দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবেই না ইনশাআল্লাহ। দেখো অর্ধতৎ সময়ের মধ্যে দেবো, অর্ধতৎ সময় আপনারা ভালোই বুঝেন তাই না? তাহলে অর্ধতৎসম কি হবে, অর্ধতৎসম কি বিষয়টা কি? সময়ের সাথে কিছু মিল আছে ওটা আর কি, বা চন্দ্র, যেমন আমরা চন্দ্র বলি তখন কিন্তু কিন্তু অর্ধ চন্দ্র চরেন্দ্র নাকি,
আচ্ছা, এটা বুঝতে পারলাম। চন্দর আর এমন আর কি। সংস্কৃতি শব্দ থেকে কিছু পরিবর্তন হবে, সম্পূর্ণ পরিবর্তন হবে না। হ্যাঁ, যেমন যে এখানে গ্রাম থেকে গ্যারাম, যদিও আমরা তো আমাদের মাইমিসিং এ তো আমরা গ্যারামই বলি, তাই না? তামান না? না ভাইয়া, গ্যারাম, গ্রামে তো বলা হয় আমাদের হ্যাঁ, এদিকে। তোমাদের এখানে গ্রাম বলে, আমাদের এখানে তো গ্যারাম বলে। না আপনাদের ভাই, ওখানে আমাদের কি বলে? এদিকে আবার গ্রাম বলে। বাহ, তাহলে তো আপনারা অনেক এগিয়ে গেছেন আর কি। যাই হোক, গ্রাম হইলে তো একটু পরিবর্তন আছে। যেমন গৃহিণী থেকে গিন্নি, প্রমাণ থেকে পেন নাম, এগুলো যে মন থাকে আপনাদের, বুঝছেন? এগুলো পড়ানো দরকার নাই, জাস্ট আপনারা দেখে রাখেন, আপনারা পড়বেন। আর এগুলো থেকে প্রশ্ন আসবে, আসলে এগুলো থেকে প্রশ্ন আসবে, না আসলে নাই, বুঝছেন? এই যে রত্ন থেকে রতন, এটা আপনারা আগেই পড়ছেন, আর আমি তো 9-10 এ তেমন পড়াশোনা করিই নাই আর কি। মানে আমার জিপিএ খুবই খারাপ ছিল আর কি। হ্যাঁ, মানে আমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিতাম না, জাস্ট হইতেছে, তোমরা জানো কি জন্য আর কি। যাই হোক, কারণ আমার জিপিএ মানে এত লো, মানে কি বলতাম, মানে জাস্ট খালি 3টা সাবজেক্টে পরীক্ষা হওয়ার কারণে এইচএসসি তে, এই জন্য আমি জিপিএটা ভালো হয়েছিল আর কি, তাহলে সমস্যা হইতো আর কি। দেখো, তাই যাদের জিপিএ ভালো, তাহলে অনেকজন মনে করে পারবা না পারবা না, আসলে পড়লে কিন্তু পারবা, সকলেই পারবা, বুঝছো? এখন কি বলো, ইনশাআল্লাহ। এখন বলো, পারবা তোমরা? ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের থেকে আমার জিপিএ খুবই লো ছিল, মানে এইচএসসি থেকে, এইচএসসির মধ্যে 4.67 ছিল, কিন্তু এর আগে অনেক অনেক কম, মানে মানে 3 আছে একটার মধ্যে, এটা বলবো না। যাই হোক, দেখো, তদ্ভব শব্দ কি দেখবে? তদ্ভব শব্দ, মানে তদ্ভব শব্দটা কি বলো তো দেখি? কি হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? যেসব সংস্কৃত ভাষা থেকে ভালো করে পাওয়া ভাষা যায় কিন্তু মানে স্বাভাবিক যখন পরিবর্তন ঘটে। হয়, আচ্ছা, একজন বলেন, যেগুলো মেহরাব বলেন দেখি। যেসব শব্দগুলো মূলত সংস্কৃত ভাষা থেকে পাওয়া যায় কিন্তু ভাষার বিবর্তনে পরিবর্তন হয়ে হুম, বাংলা ভাষার ভিতর স্থান করে নিয়েছে, সেগুলো মূলত তদ্ভব শব্দ। হুম, আরো কেউ বলবেন? আরো যে কেউ? ভাষাগুলো একেবারে হচ্ছে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় সেগুলো। কি বললেন? যে ভাষাটি হচ্ছে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, স্বতন্ত্রভাবে। দুর্গা আচ্ছা, যদি মেইন থাকতো, বিষয়টা হচ্ছে যে এটা, এগুলো কিন্তু সংস্কৃত ভাষার মধ্যে পাওয়া যাবে, 1 নাম্বার। হ্যাঁ, কিন্তু বিবর্তনের দ্বারা এটা কিন্তু বাংলায় এসে, কি কল দিল, দাঁড়ান 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পারতেছো? আচ্ছা, দেখো, যেটা বললাম, যে সরি, এটা কল দিছিল আর কি, বীজ সম্পর্কে আর কি, পরে বলতেছি, এখন পরে নেই। আচ্ছা, যেটা বললাম, যে যেগুলো শব্দ কিন্তু সংস্কৃততে থাকবে, অর্থাৎ মেন জায়গায় থাকবে, কিন্তু এটা ভাষার পরিবর্তন হতে হতে কি এসেছে, কোথায় এসেছে বলেন? বাংলা ভাষায়। বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, যেগুলো বাংলা ভাষায় স্থান করছে, কিন্তু মেন এটা পাওয়া যায় সংস্কৃত শব্দের মধ্যে, তখন সেটাকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি, তাই না? জি যেমন ভাইয়া। কি এখানে দেখুন, এখানে দেওয়া আছে হস্ত থেকে হত হয়েছে, পরে হয়েছে কি হাত হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যেমন এখানে অনেকগুলো আছে, চামার, চর্মকার থেকে কি হয়েছে, চর্ম, আর পরে কি হয়ে গেছে, চামার হয়ে গেছে, তাই না? জি। শুনতেছেন? জি ভাই। আচ্ছা, বলেন তাহলে, বলেন, আহ সৌভাগ্যর তৎসম শব্দ, তাহলে এটার তদ্ভব শব্দ কি? সৌভাগ্য, তদ্ভব শব্দ কি? সোহাগ। সোহাগ না, তাহলে হচ্ছে এটা হবে কি, সোহাগ, কি হবে? সোহাগ। আচ্ছা, এগুলো মনে রাখবেন, তাহলেই হবে। এগুলো নিচে যেগুলো আছে, এগুলো মনে রাখতে হবে, আর আপনাদের বইটা ভালো করে পড়েন, তাহলেই হবে। ইংলিশের জন্য যে স্লাইডগুলো পড়ায় ওইগুলোই যথেষ্ট, কিন্তু বাংলার জন্য অবশ্যই আপনাদের বইটা, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, প্লাস হচ্ছে আপনাদের বইটা পড়বেন, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, দেখেন, দেশি শব্দগুলো আপনার এখানে দেখানোর চেষ্টা করেছি, দেশি শব্দগুলো জাস্ট আপনারা দেখে রাখেন। এই যেমন কুড়ি, পরে রয়েছে পেট, তাই না? দাঁড়ান, এখানে আমি একটা দিয়েছি, দেখেন এখানে দেশি শব্দ মনে রাখার কৌশল আমি দিয়েছি, জাস্ট আপনারা দেখে রাখবেন, তাহলেই হবে। এগুলো তো আর পড়ানোর মতো না, জাস্ট আপনাদের
পড়তে হবে, তাই না? এই যে দেখেন গঞ্জ, কুড়ি, ডাগর এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, আর আসলে কিন্তু এগুলোই আসবে, বুঝছেন? হ্যাঁ ভাই। না বাইরে থেকে দিবে? জি ভাই। কি হলো কালার দিতে দিতেও পারে না। দেখো এখানে দিলে এগুলো থেকে দিবে, যেমন চুঙ্গা, কোলা, ডাব। আচ্ছা আপনাদের এখানে চুঙ্গাকে কি বলেন? কি বলেন? মই সামনে মই। জানি ভাই। আচ্ছা তাহলে আপনাদের বাসায় বুঝি না। তাহলে দেখেন চুঙ্গা, পরে টুকুর, ডাগর, কুড়ি। আচ্ছা মাছা, মাছাকে কি বলেন? মাছাই বলে। মাছা না? মাছা বলে। আচ্ছা আপনার বলতে হবে না, তার না, আপনারটা আমি ভালো করে জানি। আমাদের তো ভাই বলেন তো কি? মাছা তোমরা তো আর ময়মনসিং এর ভিতরেই, আর আমাদের বাসা থেকে কি এত দূরে নাকি? 1-1.5 ঘন্টায় তো, তো কি আর পরিবর্তন হবে? ভাই আমরা লাগে এটা বললে সবাই হাসবো। তাহলে তোমার কথা আর আমার কথার মাঝে মিলে না, অনেক কিছু মিলবে না আর কি। আচ্ছা হয়তো বা কিছু মিলতেও পারে, অনেক কিছু ডাকে তো, গ্রামের কিছু বাসা তো অনেক কিছু কিছু ডাকে। মিলবে কিন্তু মিলে না আর কি, অনেক কিছু মিলবে না মানে তোমার বাসাটা একটু মাইমিসিং থেকে চেঞ্জ আর কি। দেখো বিদেশি শব্দ আমরা মনে রাখবো কিভাবে? দেখো বিদেশি শব্দ আমরা এগুলো যে এখানে যেগুলো রয়েছে এগুলো জাস্ট বিদেশি শব্দগুলো আমার তো দেওয়ার কথা। আচ্ছা বিদেশি শব্দের মধ্যে আছে, বিদেশি শব্দের মধ্যে অনেক কিছুই থাকবে, বিদেশি শব্দের মধ্যে আরবি শব্দ রয়েছে, তাই না? আরবি শব্দ কি হ্যাঁ বিদেশি শব্দের মধ্যে না? তাহলে দেখো বিদেশি শব্দ আমরা কিভাবে মনে রাখবো, আরবি শব্দের মধ্যে কি কি আছে এগুলো জাস্ট দেখে রাখেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এগুলো জাস্ট দেখবেন, ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন আসবে। আরবি শব্দের মধ্যে তুফান, মহকুমা, রায়, কিছু কিছু শব্দ আছে দেখে আমরা বুঝতেছি না যে এটি কি হবে আরবি শব্দ, যেমন কি তুফান, দেখে মনে হচ্ছে না আরবি শব্দ, তাহলে কিন্তু এটা আমাদের মেইন ফোকাস করে মনে হবে, এটা তোমরা মানে রেড মার্ক করে এটা পড়ে ফেলবা, বুঝছো? এভাবে পড়তে হবে। আচ্ছা আরবি শব্দ মনে রাখার কৌশল আমি দিয়েছি, যদিও এত এত বড় তো ছন্দ মুখস্থ করা তোমার সময় আছে? সময় নাই। তো তোমার কি করতে হবে? যেটা করতে হবে যে এই যে বিগত সালের প্রশ্ন করবা আর বারবার দেখবা, বারবার দেখলেই আশা করি এগুলো প্রশ্ন পেয়ে ফেলবা, বুঝছো? আচ্ছা দেখো পর্তুগিজ শব্দের মনে রাখার কৌশল দিয়েছি, জাস্ট আপনারা এটা দেখে রাখেন। সবচেয়ে বেশি দেখবেন যে নিচের গুলা, সবচেয়ে বেশি কোথায় দেখবেন? নিচের গুলা নিচে দেখবেন, নিচের গুলা দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, পর্তুগিজ শব্দের মধ্যে কি আছে? গির্জা আছে, চাবি আছে, গুদাম আছে, আলমারি আছে, এগুলো দেখবেন। যদিও আমি এটা একটা কিভাবে জানি মুখস্থ করছিলাম, সেটা পাইতেছি না আর কি, জাস্ট দেখেন। আনারস, পেঁপে যদি এখানে আছে, যেটা ইয়া রয়েছে, আমি একেবারে মুখস্থ করে ফেলছিলাম আর কি, মানে বেশি না, ওই যে 9-10 এর বইয়ের যেগুলো ছিল ওইগুলো জাস্ট মুখস্থ করছিলাম, বুঝছেন? হ্যাঁ ভাই। জি করে দেখবেন তাহলেই হবে। যেমন তুর্কি শব্দের মধ্যে তুর্কি শব্দটা যেটা ইয়া রয়েছে, কি বলা হয়, ছন্দটাই মুখস্থ করেন, প্লাস হচ্ছে এগুলো থেকে আসে, যেমন বাবা, দারোগা, কুলি, লাট, চাকু, বাবুর্চি, এগুলো দেখবেন। যেমন কি বিবি বেগম কুরমা খায়, বাহাদুর জেট চালায়, মানে নাকি দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ, চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক, সুলতান মাহমুদ বন্দুক নিয়ে দৌড়ে পালায়। তাহলে বন্দুকটাও কিন্তু এখানে তুর্কি শব্দ, বুঝছেন? কি শব্দ? তুর্কি শব্দ। আচ্ছা দেখেন ওলন্দাজ শব্দের মধ্যে দেখবো, ওলন্দাজ শব্দের মধ্যে কয়েকটাই আছে, এইগুলো দেখলেই হয়ে যায়। এই যে ওলন্দাজ শব্দের মধ্যে কি আছে? টেক্কা, টুপু, রৈতন, হরতন, টাস, এগুলো যখন দেখবেন এগুলো কিন্তু আমাদের ওলন্দাজ শব্দের মধ্যে পড়ে, বুঝছেন? পাবেন না? জি। এগুলো যখন থাকবে আপনারা কি দেখলে পাবেন না? আচ্ছা দেখেন ওলন্দাজ শব্দ আবার দেওয়া হয়েছে, আর নাই। আপনাদের এখানে সমাপ্তি, পরে আমরা শব্দের মধ্যে আমরা আরেকটা বিষয় পড়তে হবে, পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দটা আমাদের পড়তে হবে, বুঝছেন? হ্যাঁ ভাই। আগে বলেন এখন কি ক্লাস বুঝছেন? সকলে বলেন বুঝছেন? আচ্ছা বুঝতে পারলেই হইলো। জি ভাইয়া। এখান থেকে কেউ চলে যাবেন না, কারণ এখন আপনাদের পড়া ধরাবো। ওইটা প্রথম পড়া ধরানো দরকার, পড়া ধরানো শুরু করবো। বলেন কি কি পড়া ছিল? আচ্ছা আগে বলেন তো আপনাদের যে একটা ডেমো এক্সাম নিয়েছিল ওইটা কি আপনারা ঢুকতে পারছেন সকলে? না ভাইয়া। ঢুকতে না পারেন ভাইয়া নাই? সবাই পারি নাই। আচ্ছা সেটা হয়েছে যে মানে একজনকে নতুন, মানে ওই যে একদিন ভিডিও করলো না দেখলা এক ছেলে, তাকে একটা জি। দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে মানে কালকে কয়েকবার করছে, প্রায় রাত 3টা ধরে আমার আমার সাথে ছিল আর কি, অনেক কাজ করছে, প্লাস
বারবার সে তার ফোনে হচ্ছে না আর কি, যে আজকে আসলেই পরে সবকিছু হয়ে যাবে, বুঝছো? দেখো, আচ্ছা কি পড়া ছিল এটা বলো, বলো, কে বলবে? কি পড়া ছিল জিকে বলো? বাংলাদেশ বিষয়গুলো ছিল, বাংলা কি পড়া ছিল? বলতে বাংলা সিরাজউদ্দৌলা ছিল।